এই বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবার নগ্ন হয়ে অপরাধের বৈধতা উৎপাদনের জন্য আবার নেমে বেরোচ্ছে, আবার আরেকটা 11 ঘটাতে তারা ষড়যন্ত্র করছে। মানে শুনেন, আপনারা বিএনপির যারা আছেন 217 জন এমপি আছেন, ইট ডাজন্ট ম্যাটার। আপনারা হচ্ছেন সরকারে আছেন, ইট ডাজন্ট ম্যাটার। মানে ধরেন কি করতে পারবেন, ম্যাক্সিমাম গুম করে ফেলতে পারবেন, উঠাই নিয়ে যেতে পারবেন বাসা থেকে, এই জার্নিটা এখানে থামাই দিতে পারবেন। সো হোয়াট ভাই, মানে মানে জীবনে তো ধরেন আপনার মানুষ যদি মানুষের সাথে যদি কানেক্টেড থাকি, মানুষ যদি আস্থা রাখে, বিশ্বাস রাখে, এর থেকে বড় প্রাপ্তির আর কিছুই নাই। আপনারা ওই দিন যে স্ক্রিপ্টটা সাজাইলেন, আপনারা যে নাটকটা সেদিন সংসদে করলেন, এবং আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক আহতের সাথে একজন একজন করে কথা বলে আসার পরে ওই আহতরা ওই গ্যালারি থেকে আমাদেরকে বিভিন্নভাবে, ওখানে আপনারা দেখলেন একটা সিন ক্রিয়েট করা হয়েছে, এবং ওনারা আমাদেরকে বিভিন্নভাবে গালাগালি দিলেন। ওনারা বললেন আমরা জুলাই শোনাচ্ছে, বিএনপি যেভাবে চাই আমরা সেভাবে চাই। তো আমরা জিজ্ঞেস করলাম বিএনপি কিভাবে চাই বলেন তো? তোমরা বলেন না বিএনপি যেভাবে চাই আমরা সেভাবে চাই। আমি বললাম তো বলেন না বিএনপি কিভাবে চাই? বলেন আমরা তো কিছু বুঝি না, বিএনপি যেভাবে জুলাই শোনাচ্ছে আমরা সেভাবে চাই। আপনাদের এই বক্তব্যের পর থেকে গত 4 দিনে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে বসুন্ধরার মালিকানাধীন 5টি সংবাদ মাধ্যমে সংঘবদ্ধভাবে ধারাবাহিক সমন্বিত নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। দ্য ডিসেন্ট বিশ্লেষণ করে দেখেছে, হাসনাত আব্দুল্লাহ এর সংসদের বক্তৃতার পর গত 28 জুন সকাল 7টা থেকে আজ 1 জুলাই দুপুর 3টা পর্যন্ত মোট 4 দিনে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন 5টি সংবাদ মাধ্যম কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ 24, ডেইলি সান এবং banglanews24.com হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে সর্বমোট 99টি নেতিবাচক কন্টেন্ট প্রচার করা হয়েছে। অনেক ক্ষেত্রেই হুবহু একই প্রতিবেদন অল্প সময়ের ব্যবধানে 5টি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। দ্য ডিসেন্ট হাসনাত আব্দুল্লাহর কাছে এক দোকানদার 800 টাকা পায়, এটা নিউজ করছে কালের কণ্ঠ। খুব ভালো কথা। এখন কথা হচ্ছে বিগত বছরগুলোতে, বিগত আওয়ামী শাসন আমলে যেই এক খানকির পোলা হাজার হাজার কোটি টাকা লোপাট করে এখন বিদেশে পলায়িত আছে, এই খানকির পোলাদের নিয়ে তোরা কয়টা নিউজ করছিস? খানকির পোলারা মাদারচোদার, ওরা তো কি তোদের বাপ লাগে? খানকির পোলারা, যেই খানকির পোলারা ঋণ খেলাপি এই খানকির পোলাদের পকেটে এখনো প্রায় 6000 কোটি টাকার মতো, এটা জনগণের টাকা। ওদের বিরুদ্ধে কয়টা নিউজ করছে সে খানকির পোলারা মাদারচোদারা? তোদের আব্বা লাগে? ওরা ওই ভালের কণ্ঠ না কালের কণ্ঠ, একদম ল্যাংটা ফুংটো এক মাঠে নামছে। 7 দিনে 90টা নিউজ করছে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে। হাসনাত আব্দুল্লাহর কারণে বলে একটা পরিবার শেষ। হাসনাত আব্দুল্লাহ বলে বিএনপিকে নিঃশেষ করে দিছে কুমিল্লা 6 আসনে। আবার মসজিদে বরাদ্দ দিতে বলে হাসনাত আব্দুল্লাহ দুর্নীতি করছে। আমি তো চিন্তা করতেছি হাসনাত আব্দুল্লাহ তাদেরকে বাসটা সামনে দিয়ে দিল না পিছন দিয়ে দিল, খেলা দিল না নরমাল দিল। ছিলেন হাসনাত আব্দুল্লাহ। সময় পরিক্রমায় জুলাই আন্দোলনে তিনি ভূমিকা রেখেছেন, এমনকি পরবর্তী সময় যে রাজনৈতিক দল এনসিপি খুবই মুখ্য ভূমিকাতে সর্বোপরি ভূমিকা রেখেছেন, এবং ইউনুস সরকারের মধ্যে যার প্রভাব সবচেয়ে বেশি ছিল, এবং এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে মধ্যে টোটাল এনসিপির যতগুলো মূল ক্যারেক্টার আছে এদের মধ্যে ন্যূনতম লেভেলে যদি সততা থাকে, এটাও কিন্তু হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লার পোলা। তো কুমিল্লার পোলা হাসনাত আব্দুল্লাহ এবং বাংলাদেশের একটা বড় ধরনের বিজনেস ম্যাগনেট বলেন, হাসনাত আব্দুল্লাহর ভাষায় বিজনেস মাফিয়া বলেন, অথবা যারা এই রাষ্ট্রের জিডিপি নির্ধারণ করে, যাদের মাধ্যমে এই দেশের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হচ্ছে, আবার যাদের মাধ্যমে এই রাষ্ট্রের অনেক কিছু হয়তো লুটপাটও হচ্ছে। তো সেই গ্রুপটার নাম কি? বসুন্ধরা গ্রুপ। কেন দুই বাঘে মহিষে লড়াই হচ্ছে? নিশ্চয়ই আপনাদের মধ্যে প্রশ্ন হচ্ছে যে কালের কণ্ঠ বসুন্ধরা গ্রুপের একটা মাত্র মিডিয়া হাউস না, অনেকগুলো আছে। নিউজ 24, তারপর বাংলাদেশ প্রতিদিন সহ, তাতে 5টা সম্ভবত। এই 5টা পত্রিকা গণহারে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে লিখে যাচ্ছে। আবার এই ধরনের সাউন্ডদেরকে সিজে ফেলাইতে হবে। যদি এই সাউন্ডকে 24 ঘন্টার ভিতর তারেক রহমানের সরকার গ্রেপ্তার না করে তার বাসার সামনে গিয়ে বাসা থেকে নামিয়ে জুলাই বিরোধী সন্ত্রাসীকে বিচারের মুখোমুখি করবো ইনশাআল্লাহ। বুঝকি মাতারি কি কম ওরে, ও মনে হয় আগে ওই আওয়ামী লীগের যে নেতা খাতা ছিল এগোদিয়াম বেশ ভালোই ছিল, টাকা পয়সা ভালো কামাইতে পারছে, কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা যেই ব্যাট দিয়ে পালাই গেছে, ওর মাথা গেছে খারাপ হইয়া। তো আমি অরিজিনালি একটা উদ্যোগ নিছি, আমি ঢাকা শাহবাগের পাশেই জায়গা খুঁজতেছি, একটা আবাসিক হোটেল বানামু। এই আবাসিক হোটেলের ম্যানেজারের দায়িত্ব তুমি সাউন্ডে কইতে আসি, তুমি বেশি উদ্যোগ করিও না, তোমার জন্য আমি একটা আবাসিক হোটেল খুলতে আসি, তুমি আবাসিক হোটেলের ম্যানেজার হবা। তোমার দিন গৃহস্থের একদিন, বাংলার এই বহুল প্রচলিত প্রবাদটি আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। দীর্ঘদিন ধরে ক্ষমতা, প্রভাব, অর্থ আর মিডিয়ার ঝলকানির আড়ালে যারা নিজেদের অপ্রতিরোধ্য মনে করে এসেছে, ইতিহাস বলে একসময় তাদেরও হিসাব দিতে হয়। আর ঠিক তেমনই জুলাই গণ অভ্যুত্থানের রক্তস্নাত স্মৃতিকে কেন্দ্র করে এবার এমন এক বিস্ফোরক বিতর্কের জন্ম দিলেন অভিনেত্রী এবং নির্মাতা মেহের আফরোজ শাওন, যার অভিঘাতে সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক অঙ্গন সবখানেই শুরু হয়েছে তীব্র ক্ষোভ, নিন্দা আর মনস্তাত্ত্বিক বিস্ফোরণ। সম্মানিত ভাইরা, আপনারা জানেন অভিনেত্রী এবং নির্মাতা মেহের আফরোজ শাওন যেই ধরনের জুলাই সেন্টিমেন্ট বিরোধী স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাসটি যখন একজন জুলাই যোদ্ধা হিসাবে সর্বপ্রথম আমি পড়েছি, তখন আমার মাথায় যেই দৃশ্যকল্প ভেসে উঠেছে তা অত্যন্ত বিভৎস। আমার মাথায় এসেছে যে 1,500-এর অধিক শহীদ, তার লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, তাদের রক্তাক্ত দেহ এখানে পড়ে আছে, অসংখ্য আহত ভাইরা, পঙ্গুত্ব বরণকারী ভাইরা সেখানে হাহাকার করছেন, ছটফট করছেন। এরকম একটি বিভৎস চিত্রের মাঝে দাঁড়িয়ে একজন সাইকোপ্যাথ নারী সেখানে বলছেন জুলাই সিরিয়াই, জুলাই সিরিয়াই। যেই শাওন দেহ ব্যবসায়ী,
সেই শাওন 80 বছরের একজন বৃদ্ধ বুড়াকে বিয়া করার পরে তার সন্তান কিভাবে হয়, আজকে আমরা জাতির কাছে সর্বপ্রথম আমার এই প্রশ্ন। অর্থাৎ যে নাকি দেহ ব্যবসায়ী, সে আবার জুলাইকে কিভাবে অস্বীকার করে এবং জুলাইয়ের ব্যাপারে সে কিভাবে কটূক্তি করে। অতএব একজন দেহ ব্যবসায়ী নারী অর্থাৎ বাবার বয়সী একজন বৃদ্ধ বুড়াকে বিয়া করার লোভ কিভাবে হয়। সে জুলাইকে সিডিআই বলে, আমরা বলতে চাই শাওন বাংলাদেশের জনগণ তোমাকে সিডিআই বলে। আমরা মনে করি এই শাওনরা একা না, তারা বাংলাদেশে বসে তাদের দিল্লির পলাতক নেতাদের বয়ান এখানে বাস্তবায়ন করে। তাদের আসলে লক্ষ্য কি? 24 মাস হয়ে যাওয়ার পরেও তারা জুলাইকে নিয়ে তাদের এত চুলকানি কিসের? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতেই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনার বিশেষ অংশ আপনারা দেখেছেন, দেখে অলরেডি তো বুঝতে পেরেছেন তাই না, যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখতে হবে আর মনোযোগ সহকারে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনতে হবে, তাহলেই কেবল আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে, কোন লেভেলে যাচ্ছে। কথা বাড়াবো না, চলুন মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। আবারও নগ্ন হয়ে অপরাধের বৈধতা উৎপাদনের জন্য আবার নেমে পড়েছে, আবার আরেকটা একাকার ঘটাতে তারা ষড়যন্ত্র করছে। বাংলাদেশের রাজনীতির মাঠে এই মুহূর্তের সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর খবরটি কি জানেন? জুলাই অভ্যুত্থানের অন্যতম মাস্টার মাইন্ড এবং তরুণ প্রজন্মের আইকন এমপি হাসনাত আব্দুল্লাহর সাথে দেশের অন্যতম শীর্ষ কর্পোরেট মাফিয়া গ্রুপ বসুন্ধরার সরাসরি যুদ্ধ। হ্যাঁ, ঠিকই শুনছেন। একদিকে ছাত্র জনতার ভালোবাসায় সিক্ত এক তরুণ নেতা, আর অন্যদিকে হাজার হাজার কোটি টাকার মালিক, যাদের ইশারায় দেশের মিডিয়া জগৎ ওঠে আর বসে। কি এমন ঘটেছিল যার কারণে বসুন্ধরার মতো একটি বিশাল গ্রুপ তাদের নিজস্ব 5টি মূলধারার গণমাধ্যমকে ব্যবহার করে মাত্র 80 ঘন্টার ব্যবধানে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে 99টি কন্টেন্ট বা সংবাদ প্রচার করেছে? কেন এত ক্ষোভ, কেন এত ভয়? পুরো ঘটনার পেছনের অন্ধকার সত্যটা শুনলে আপনিও শিউরে উঠবেন। আজকের এই ভিডিওতে আমরা একেবারে প্রমাণ সহ পর্দা ফাঁস করব কিভাবে একটি কর্পোরেট মাফিয়া তাদের মিডিয়া সিন্ডিকেট ব্যবহার করে একজন দেশপ্রেমিকের চরিত্র হননের চেষ্টা করেছে। কিছু নেই, বসুন্ধরার এই মিডিয়া নামে যে বাটপার রয়েছে, মিডিয়া নামে যে মাফিয়া তন্ত্র রয়েছে, ফ্যাক্ট বেসড জার্নালিজম না করতে পারে। তাই আসল সত্যটা জানতে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ঘটনার সূত্রপাত হয় গত 25 জুন। জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়েছিলেন হাসনাত। সেখানে তিনি এমন একটি বিষয়ে কথা বলেন যা বাংলাদেশের রাজনীতিতে রীতিমতো নিষিদ্ধ একটি বিষয়। তিনি সরাসরি বসুন্ধরা গ্রুপের নাম উচ্চারণ করে তাদের দুর্নীতি, বিদেশে টাকা পাচার, মানুষের সম্পদ দখল এবং তাদের বিরুদ্ধে থাকা দুর্নীতি দমন কমিশন বা দুদকের মামলায় কোনো অগ্রগতি না হওয়া নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন। তিনি সংসদে দাঁড়িয়ে অত্যন্ত সাহসিকতার সাথে প্রশ্ন তোলেন, বসুন্ধরার বিরুদ্ধে কেউ কথা বললেই কেন তারা তাদের মালিকানাধীন মিডিয়াগুলোকে ব্যবহার করে সেই ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার চালানো শুরু করে? ব্যাস, হাসনাত আব্দুল্লাহ যেন ঠিক মৌচাকে ঢিল মেরেছিলেন। তিনি যে কথাটি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, বসুন্ধরা গ্রুপ ঠিক সেই কাজটি করে প্রমাণ করে দিল যে হাসনাতের অভিযোগ শতভাগ সত্য। হাসনাতের ওই বক্তব্যের পরদিন সকাল থেকেই শুরু হয় বাংলাদেশের মিডিয়া ইতিহাসের অন্যতম নোংরা এক অপপ্রচারের খেলা। গত 28 জুন সকাল 7টা থেকে শুরু করে 1 জুলাই দুপুর 3টা পর্যন্ত এই মাত্র 4 দিনে বা বলা চলে প্রায় 80 ঘন্টায় বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন 5টি মিডিয়া হাসনাত আব্দুল্লাহকে নিয়ে মোট 99টি নেতিবাচক কন্টেন্ট প্রচার করে। চিন্তা করতে পারেন, একজন মানুষের বিরুদ্ধে মাত্র 4 দিনে 99টি নিউজ। এর মধ্যে কালের কণ্ঠ একাই প্রকাশ করেছে 76টি কন্টেন্ট, যার মধ্যে ছিল 35টি ভিডিও, 11টি সংবাদ প্রতিবেদন এবং 30টি ফটো কার্ড। এছাড়া ডেইলি সান প্রকাশ করে 9টি, বাংলাদেশ প্রতিদিন 5টি, বাংলা নিউজ 24 5টি এবং নিউজ 24 প্রকাশ করে 4টি কন্টেন্ট। কি ছিল এই 99টি কন্টেন্টে? সাংবাদিকতার নামে কতটা নিচে নামা যায় তার এক জঘন্য উদাহরণ তৈরি করেছে তারা। দ্য ডিসেন্ট নামের একটি ডিজিটাল ইনভেস্টিগেশন প্ল্যাটফর্ম এই 99টি কন্টেন্ট বিশ্লেষণ করে যে রিপোর্ট দিয়েছে তা রীতিমতো চমকে দেওয়ার মতো। বিশ্লেষণে দেখা যায় এই 99টি কন্টেন্টের বেশিরভাগই আসলে কোনো নতুন সংবাদ নয়। তারা মূলত 9টি বা তার কিছু বেশি মূল কন্টেন্ট তৈরি করেছে। এরপর সেই একই নিউজ, একই শিরোনাম, একই বক্তব্যকে ভেঙে ভেঙে কেটে কেটে অডিও, ভিডিও, ফটোকার্ড এবং ইংরেজি অনুবাদ বানিয়ে বারবার তাদের 5টি প্ল্যাটফর্মে প্রচার করেছে। উদ্দেশ্য একটাই, যে কোনো মূল্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে একটি নেতিবাচক অ্যালগোরিদম বা ট্রেন্ড তৈরি করা। তারা হাসনাত আব্দুল্লাহকে নিয়ে সাদা সাদা কালা কালা শিরোনামে ট্রল ভিডিও বানিয়েছে। মব বিতর্কে হাসনাত আব্দুল্লাহ, হাসনাতের দাপটে আক্রান্ত এক দিনমজুর পরিবার, এমন সব মন গড়া এবং বিভ্রান্তিকর শিরোনামে নিউজ ছেপেছে। একই নিউজ সকালে কালের কণ্ঠে ছাপা হলে দুপুরে বাংলাদেশ প্রতিদিন আর বিকেলে সেটা ভিডিও আকারে নিউজ 24-এ প্রচার করা হয়েছে। এমনকি তারা হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে কথা বলানোর জন্য বিভিন্ন রাজনীতিককে ব্যবহার করেছে। গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান, এবি পার্টি সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান এবং বিএনপি নেতা এম এ আওয়াল খানের বিভিন্ন বক্তব্যকে খণ্ডিত করে শুধুমাত্র হাসনাতের বিরুদ্ধে বিষোদ্গার করার জন্য প্রচার করেছে। কুমিল্লায় একটি মসজিদের অনুদানের 10 কোটি টাকার টেন্ডার নিয়ে হাসনাতের বিরুদ্ধে দুর্নীতির কাল্পনিক গল্প ফেঁদে বসে তারা, অথচ সেই উপজেলা পরিষদের প্রশাসকের
একটি ফোনালাপ ফাঁস হয়ে যায়, যেখানে তিনি নিজেই স্বীকার করেছেন যে হাসনাত আব্দুল্লাহ কোনো টাকা খাননি। তবে বসুন্ধরা মিডিয়া সিন্ডিকেট সবচেয়ে বড় যে মিথ্যাচারটি করেছে তা হলো বন্যার ত্রাণ তহবিলের টাকা নিয়ে। কালের কণ্ঠ তাদের একটি প্রতিবেদনে দাবি করে 2024 সালের বন্যার সময় সংগ্রহ করা 12 কোটি 80 লাখ টাকার কোনো হিসাব হাসনাত আব্দুল্লাহ দিতে পারেননি। কিন্তু সত্যটা কি? সত্যটা হলো ডাহা মিথ্যাচার। দ্য ডিসেন্টের ফ্যাক্ট চেকে স্পষ্ট বেরিয়ে আসে, গত 1 অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গণত্রাণ কর্মসূচির একটি পূর্ণাঙ্গ অডিট বা নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে স্পষ্টভাবে জানানো হয় যে ব্যয় বাদে অবশিষ্ট 9,91,51,213 টাকা ব্যাংকে সংরক্ষিত ছিল। আমি জানি আমি কারো টাকা খাই নাই, আমি জানি আমি কারো কাছ থেকে 1 টাকা বলছি আমি চুরি করিনি, আমি জানি, এবং কেউ বলতে পারবে না, নো ওয়ান, একজন ব্যক্তি আমার সামনে এসে বলতে পারবে না, কোনো তথ্য প্রমাণ কিছু দিতে পারবে না, কারণ আমি করি নাই। সেখান থেকেই পরবর্তীতে 8 কোটি টাকা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ত্রাণ তহবিলে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। এমনকি একটি আন্তর্জাতিক অ্যাকাউন্টিং ফার্ম দিয়ে এই ত্রাণের টাকার হিসাব পরীক্ষা করানো হয়েছিল, যেখানে 1 টাকারও কোনো অস্বচ্ছতা পাওয়া যায়নি। অথচ বসুন্ধরার মিডিয়াগুলো এই সত্যটা জেনেও শুধুমাত্র হাসনাত আব্দুল্লাহকে জনগণের চোখে ভিলেন বানানোর জন্য দিনের পর দিন এই ভুয়া খবরটি প্রচার করে গেছে। গণমাধ্যম গবেষক এবং প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশের একটি নিবন্ধে অধ্যাপক আল মামুন এই একই ধরনের কর্মকাণ্ডকে বলছেন শিকারী সাংবাদিকতা বা প্রেডাটরি জার্নালিজম। এর মানে হলো যখন কোনো ক্ষমতাশালী গোষ্ঠী বা কর্পোরেট মাফিয়া তাদের স্বার্থ রক্ষার জন্য মিডিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে টার্গেট করে ধ্বংস করার চেষ্টা করে। বসুন্ধরা গ্রুপ ঠিক এই কাজটি করেছে হাসনাত আব্দুল্লাহর সাথে। কিন্তু তারা ভুলে গিয়েছিল হাসনাত আব্দুল্লাহ কোনো সাধারণ রাজনৈতিক নেতা নন। তিনি জুলাই রক্তস্নাত রাজপথ থেকে উঠে আসা এক অকুতূভয় তরুণ। বসুন্ধরা গ্রুপের এই নগ্ন হামলা জবাবে হাসনাত আব্দুল্লাহ যে বক্তব্য দিয়েছেন তা আজ বাংলার ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। হাসনাত অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলেছেন, জনগণই আমার প্রমোটার, জনগণই আমার ক্রিটিক, জনগণই আমার প্রোটেক্টর। আমি সাংবাদিকদের সম্মান করি, কিন্তু যারা মিডিয়া মাফিয়া, যারা ব্যাংক ঋণ খেলাপি, যারা দেশের টাকা বিদেশে পাচার করে, তারা যখন নিজেদের চরিত্র ঢাকার জন্য সাংবাদিকদের লেলিয়ে দেয়, আমি তাদের পাত্তাও দেই না। আমি জানি আমি 1 টাকারও দুর্নীতি করিনি, আর কেউ সেটা প্রমাণও করতে পারবে না। দর্শক, এই পুরো ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বাংলাদেশের মিডিয়া জগতে কর্পোরেট মাফিয়াদের কত বড় সিন্ডিকেট কাজ করছে, যারা দেশের সম্পদ লুটপাট করে খাচ্ছে। তাদের বিরুদ্ধে কেউ মুখ খুললেই মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাকে শেষ করে দেওয়ার এই যে জঘন্য অপচেষ্টা, এর বিচার হওয়া কি জরুরি নয়? হাসনাত আব্দুল্লাহর মতো তরুণরা যখন দেশের জন্য, মানুষের জন্য লড়াই করে সংসদে দাঁড়িয়ে সত্য কথা বলার সাহস রাখে, তখন এই মাফিয়াদের ভিত কেঁপে ওঠে। 80 ঘন্টায় 99টি কেন 99,000 নিউজ করলেও হাসনাত আব্দুল্লাহদের মতো দেশপ্রেমিকদের মানুষের হৃদয় থেকে মুছে ফেলা সম্ভব নয়। কারণ বাংলার মানুষ এখন আসল সত্যটা বোঝে। তারা জানে কারা দেশের পক্ষে আর কারা লুটেরাদের পক্ষে। থাকে এই সরকার ভারসাম্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে পারবে। 10 দিন গৃহস্থের একদিন, বাংলার এই বহুল প্রচলিত প্রবাদটি আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। দীর্ঘদিন ধরে ক্ষমতা, প্রভাব, অর্থ আর মিডিয়ার ঝলকানির আড়ালে যারা নিজেদের অপ্রতিরোধ্য মনে করে এসেছে, ইতিহাস বলে একসময় তাদেরও হিসাব দিতে হয়। আর ঠিক তেমনই জুলাই গণ অভ্যুত্থানের রক্তস্নাত স্মৃতিকে কেন্দ্র করে এবার এমন এক বিস্ফোরক বিতর্কের জন্ম দিলেন অভিনেত্রী এবং নির্মাতা মেহের আফরোজ শাওন, যার অভিঘাতে সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক অঙ্গন সবখানি শুরু হয়েছে তীব্র ক্ষোভ, নিন্দা আর মনস্তাত্ত্বিক বিস্ফোরণ। জুলাই আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনের বর্ষপূর্তির প্রথম দিন, যখন পুরো জাতি শহীদদের আত্মত্যাগ স্মরণে আবেগ আপ্লুত, ঠিক সেই সময় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে জুলাই সিটিআই হ্যাশট্যাগ ব্যবহার করে এমন একটি পোস্ট করেন শাওন, যা মুহূর্তেই লাখো তরুণের বুকে আগুন ধরিয়ে দেয়। প্রশ্ন উঠছে, এটা কি নিছকই ব্যক্তিগত মতামত, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক খেলা? আজকের এই বিশেষ থ্রিলার রিপোর্টে আমরা খুলে দেখব সেই ভয়ঙ্কর ইনসাইড স্টোরি, যা কেউই জানে না। বাংলাদেশের অধিকাংশ মানুষ মেহের আফরোজ শাওনকে চেনেন একজন অভিনেত্রী, নির্মাতা এবং প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী হিসেবে। কিন্তু খুব কম মানুষই জানেন শাওনের ব্যক্তিগত এবং পারিবারিক ক্ষমতার বলয়ের পেছনে রয়েছে বহু বছরের শক্তিশালী রাজনৈতিক সংযোগ। তার মা তহুরা আলী ছিলেন দীর্ঘদিনের সংসদ সদস্য, অন্যদিকে তার বাবা মোহাম্মদ আলী দেশের শিল্প খাতে বড় ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পারিবারিক ক্ষমতার ছত্রছায়া থেকেই বছরের পর বছর ধরে এক ধরনের অস্পৃশ্য এলিট অবস্থান তৈরি হয়েছিল শাওনের চারপাশে। অনেক পুরনো ঘটনাও এখন নতুন করে সামনে আসে। অভিযোগ রয়েছে, অতীত সরকারের সময়ে প্রভাবশালী রাজনৈতিক ঘনিষ্ঠতার কারণে সরকারি সুযোগ সুবিধা থেকে শুরু করে ব্যবসায়িক নানা সুবিধা পর্যন্ত পেয়েছিল এই পরিবার। রাজধানীর অভিজাত এলাকায় জমি বরাদ্দ, সরকারি প্রকল্পে ব্যবসায়িক অংশগ্রহণ, এসব নিয়েও বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছিল। যদিও সেসব প্রশ্ন কখনো বড় আইনি পর্যায়ে যায়নি, কিন্তু রাজনৈতিক পালাবদলের পর পরিস্থিতি বদলাতে শুরু করে। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান দেশের রাজনীতির গতিপথ বদলে দেয়। বহু তরুণের আত্মত্যাগ, দীর্ঘদিনের জন অসন্তোষ এবং গণ আন্দোলনের মধ্য দিয়ে একটি নতুন বাস্তবতা তৈরি হয়। সেই প্রেক্ষাপটে জুলাই মাস বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে আবেগ, প্রতিরোধ এবং আত্মত্যাগের প্রতীক হয়ে ওঠে। আর ঠিক এই সংবেদনশীল সময়েই শাওনের বিতর্কিত পোস্ট ঘিরে জনমনে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মানুষ প্রশ্ন তুলতে শুরু করেন, কেন জুলাইয়ের মতো একটি ঐতিহাসিক গণ আন্দোলনের স্মৃতিবাহী মাসের প্রথম দিনেই এমন একটি বিতর্কিত ইঙ্গিতপূর্ণ পোস্ট করা হলো। অনেকেই মনে করছেন এটি নিছক মত প্রকাশ নয়, বরং পরিকল্পিতভাবে জনমত প্রভাবিত করার চেষ্টা। তরুণ
তরুণদের একাংশ বলছে দেশের গুরুত্বপূর্ণ গণ আন্দোলনের স্মৃতিকে হালকা করে দেখানোর কোনো প্রচেষ্টা তারা মেনে নেবে না। কিন্তু এখানেই শেষ নয়, ঘটনার পেছনে আরও একটি গুরুতর আইনি অধ্যায় রয়েছে যা পুরো ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে। 2025 সালের এপ্রিল মাসে ঢাকার একটি আদালত থেকে মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে একটি আলোচিত মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়। একই মামলায় তৎকালীন পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ সহ আরও কয়েকজনের নাম উঠে আসে। আদালতের নথি ঘেঁটে যে অভিযোগ উঠে আসে তা ছিল অত্যন্ত চাঞ্চল্যকর। মামলার অভিযোগ অনুযায়ী পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক নারীকে জোরপূর্বক ভয়ভীতি দেখানো, শারীরিকভাবে নির্যাতন এবং পরবর্তীতে প্রভাব খাটিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে পাল্টা হয়রানির চেষ্টা করা হয়েছিল। অভিযোগকারীর দাবি, ব্যক্তিগত বিরোধকে চাপা দিতে প্রশাসনিক প্রভাব ব্যবহার করা হয় এবং শেষ পর্যন্ত মামলাটি আদালত পর্যন্ত গড়ায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বর্তমানে নিজের বিরুদ্ধে থাকা এইসব বিতর্ক, আইনি চাপ এবং বদলে যাওয়ার রাজনৈতিক বাস্তবতার মধ্যেই শাওনের সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। অনেকেই বলছেন এটি হয়তো একটি বৃহত্তর মনস্তাত্ত্বিক কৌশল, নিজেকে বিতর্কের কেন্দ্রে এনে জনমতকে বিভক্ত করা অথবা নতুন রাজনৈতিক পরিচয়ের জায়গা তৈরি করা। আরেকটি বিষয়ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। সমালোচকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জনসম্মুখে এক ধরনের ইমেজ নির্মাণ কৌশল ব্যবহার করে আসেন শাওন। বিশেষ দিনগুলোতে আবেগ নির্ভর উপস্থাপনা, সামাজিক মাধ্যমে নির্দিষ্ট বয়ান তৈরি করা, নিজেকে সাংস্কৃতিক প্রতীকে রূপ দেওয়ার চেষ্টা, এসব বিষয় নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। যদিও তার সমর্থকরা এটিকে ব্যক্তিগত স্বাধীনতা এবং শিল্পী সত্তার বহিঃপ্রকাশ হিসেবেই আখ্যা দিচ্ছেন। এদিকে জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ছাত্রনেতা, অনলাইন অ্যাক্টিভিস্ট এবং নাগরিক সমাজের একাংশ বলছেন যে আন্দোলনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে বড় পরিবর্তন এসেছে, সেটিকে কেন্দ্র করে অসংবেদনশীল বা বিতর্কিত বার্তা দেওয়া জাতীয় স্মৃতির প্রতি অসম্মান। বিশেষ করে আন্দোলনের আহত এবং নিহতদের পরিবারগুলোর অনুভূতির প্রশ্নটিও সামনে আনা হচ্ছে। ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক অদ্ভুত বিভাজন তৈরি হয়েছে। এক পক্ষ মনে করছে শাওন ইচ্ছাকৃতভাবেই বিতর্ক উস্কে দিচ্ছেন, অন্য পক্ষ বলছে মত প্রকাশের স্বাধীনতার জায়গা থেকেও বিষয়টি দেখা উচিত। কিন্তু একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে, এত সংবেদনশীল সময়েই কেন এমন পোস্ট? রাজনৈতিক বিশ্লেষকদের আরেক অংশের ধারণা আরও গভীর। তাদের মতে বিতর্ক তৈরি করে নিজেকে টার্গেটেড ব্যক্তি হিসেবে উপস্থাপন করা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বহু পুরনো কৌশল। জনমত উত্তপ্ত হলে আইনি বা রাজনৈতিক চাপকে নির্যাতন হিসেবে দেখানো সহজ হয়, ফলে ভবিষ্যতের জন্য সহানুভূতির পুঁজি তৈরি করা যায়। এই কারণেই অনেকে মনে করছেন শাওনের সাম্প্রতিক পোস্টের পেছনে হয়তো কেবল আবেগ নয়, বরং সুপরিকল্পিত রাজনৈতিক হিসাবও কাজ করছে। কিন্তু ইতিহাসের নির্মম বাস্তবতা হলো সময়ের আদালত কখনো ভুলে যায় না। ক্ষমতা বদলায়, প্রভাব হারায়, জনপ্রিয়তার গ্রাফ ওঠানামা করে, কিন্তু জনস্মৃতি দীর্ঘস্থায়ী হয়। জুলাইয়ের সেই আন্দোলন, সেই রক্ত, সেই আত্মত্যাগ আজ বহু তরুণের চেতনার অংশ। সেই জায়গায় আঘাত করলে প্রতিক্রিয়া আসবেই। আজ দেশের মানুষ অপেক্ষা করছে আইনের বিচারিক প্রক্রিয়া শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। সামাজিক এবং রাজনৈতিক চাপের মুখে বিতর্কিত এই অধ্যায় কি আরও বড় সংকটের রূপ নেবে, নাকি এটি কেবল সাময়িক সোশ্যাল মিডিয়া ঝড় হিসেবেই মিলিয়ে যাবে? কারণ ইতিহাসের একটাই নিয়ম, যারা মনে করে ক্ষমতা চিরস্থায়ী, সময় একদিন তাদের সামনে এমন আয়না ধরে যেখানে অতীতের প্রতিটি সিদ্ধান্ত ফিরে আসে। আর এখন প্রশ্ন একটাই, মেহের আফরোজ শাওনের এই বিতর্কিত পদক্ষেপ কি তার জীবনের সবচেয়ে বড় রাজনৈতিক ভুল হিসেবে ইতিহাসে লেখা হতে যাচ্ছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো অদৃশ্য খেলা? একসময় ছাত্রলীগের দুর্দান্ত নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠন ছাত্রলীগের প্রভাবশালী একজন নেতা ছিলেন হাসনাত আব্দুল্লাহ। সময় পরিক্রমায় জুলাই আন্দোলনে তিনি ভূমিকা রেখেছেন, এমনকি পরবর্তী সময় যে রাজনৈতিক দল এনসিপির খুবই মুখ্য ভূমিকাতে সর্বোপরি ভূমিকা রেখেছেন এবং ইউনুস সরকারের মধ্যে যার প্রভাব সবচেয়ে বেশি ছিল এবং এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে মধ্যে টোটাল এনসিপির যতগুলো মূল ক্যারেক্টার আছে এদের মধ্যে ন্যূনতম লেভেলে যদি সততা থাকে, এটাও কিন্তু হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লার কোলা। তো কুমিল্লার কোলা হাসনাত আব্দুল্লাহ এবং বাংলাদেশের একটা বড় ধরনের বিজনেস ম্যাগনেট বলেন, হাসনাত আব্দুল্লাহর ভাষায় বিজনেস মাফিয়া বলেন, অথবা যারা এই রাষ্ট্রের জিডিপি নির্ধারণ করে, যাদের মাধ্যমে এই দেশের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হচ্ছে, আবার যাদের মাধ্যমে এই রাষ্ট্রের অনেক কিছু হয়তো লুটপাটও হচ্ছে। তো সেই গ্রুপটার নাম কি? বসুন্ধরা গ্রুপ। কেন দুই বাঘে মহিষে লড়াই হচ্ছে? নিশ্চয়ই আপনাদের মধ্যে প্রশ্ন হচ্ছে যে কালের কণ্ঠ বসুন্ধরা গ্রুপের একটা মাত্র মিডিয়া হাউস না, অনেকগুলো আছে। নিউজ 24, তারপর বাংলাদেশ প্রতিদিন, সহ তাতে 5টা সম্ভবত। এই 5টা পত্রিকা গণহারে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে লিখে যাচ্ছে। আবার হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকে এসে বসুন্ধরা গ্রুপকে নিয়ে কাউন্টার করছে। তো স্বাভাবিকভাবে মানুষের মধ্যে চিন্তা যে জুলাই আগস্ট অভ্যুত্থানের পরপর বসুন্ধরা গ্রুপ থেকে সার্জি সালামরা যে একবার এখানে দাওয়াত খাই আসলো, ওই সময় কি মোটা অঙ্কের কোনো লেনদেন হয়েছিল যে বসুন্ধরা গ্রুপকে হাত দেওয়া হয় নাই? তখন আসলে বসুন্ধরা গ্রুপ কিভাবে বাইচে গেল? বসুন্ধরা গ্রুপের আব্দুল সোবহান যিনি আছেন, তার বক্তব্যের পরে ওই মুহূর্তে কারা সেটেল করছিল, এটা নিয়ে একটা প্রশ্ন ছিল। তো এখন হাসনাত আব্দুল্লাহর একটা জিনিস মনে হচ্ছে কি, যে আপনার সরকারের সাথে বসুন্ধরা গ্রুপের আবার তলে তলে কিছু হচ্ছে কিনা। এখন তলে তলে প্ল্যানটা কোথা থেকে আসছে? আমার ধারণা ওই যে জুলাই অভ্যুত্থানের সময় তারাও হয়তো তলে তলে কিছু করছিল। তো সার্জিস তাদের কিন্তু বর্ধমান অনুদান দিয়েছিল বসুন্ধরা গ্রুপ। তো ওই গ্রুপটা কেন অনুদান দিল, সার্জিসটা কেন নিল, অর্থাৎ তলে তলে হয়তো কখনো ঘটছে। তো যার মনে যা ফাল দিয়ে ওঠা সেখান থেকে হতে পারে। তবে হাসনাত আব্দুল্লাহ সাম্প্রতিক সময় সংসদে একটা বক্তব্য রাখছিলেন, সেই বক্তব্যের পর থেকেই বসুন্ধরা গ্রুপ হাসনাত আব্দুল্লাহকে টার্গেট করছে। কারণ হাসনাত আব্দুল্লাহ নিজে বসুন্ধরা গ্রুপকে একটা গুতা মারছে সরকারকে নিয়ে। আসুন কি বলছিল? গেল কয়েকদিন আগে সংসদে হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন তুলেছিল যে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে দায়ের করা দুদকের যে মামলাগুলো, সেগুলোর কেন অগ্রগতি দৃশ্যমান নয়। তো প্রশ্ন তো এটা উঠতে পারে, হাসনাত আব্দুল্লাহ কেন আসিফ মাহমুদের বিরুদ্ধে বা তার যে এপিএস ছিল
তাদের বিরুদ্ধে যে শত কোটি টাকার দুর্নীতির মামলা আছে সেগুলো কেন অগ্রগতি হচ্ছে না, তিনি কি এই প্রশ্ন তুলছেন? না, কারণ এটা তার কমিউনিটির মধ্যে, ওইটা হচ্ছে তার কমিউনিটির বাইরে। দেখেন, কথা বললে সবগুলো বলতে হবে। হাসনাত যদি শুধু বলতো যে আমার এনসিপির যারা ছিল জুলাই আর আগস্টের মধ্যে যে সরকার ছিল, সেই সরকারের মধ্যে যাদের বিরুদ্ধে দুর্নীতি হয়েছে তাদের মামলাগুলো কেন অগ্রগতি হচ্ছে না, পাশাপাশি বসুন্ধরা গ্রুপ হোক আর যেই গ্রুপ হোক তাদের বিরুদ্ধে কেন অগ্রগতি হচ্ছে না, আমরা কথা বলার একটা স্পেস পাইতাম। এখন যখন তিনি একটা পক্ষ নিয়ে কথা বলছেন, স্বাভাবিকভাবে এখানে একটা গুতামারা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। নাম্বার 1, এখন দুদকের মামলা নিয়ে বসুন্ধরা গ্রুপেরটা নিয়ে তিনি আলোচনা তুলছেন, কিন্তু তার সরকারে থাকা তার যেই মানে ইউনুসের গভর্নমেন্টে যারা ছিলেন তাদের বিরুদ্ধে তিনি কোনো মন্তব্য করেন নাই। দ্বিতীয় গুতাটা কোথায় মারছে আসুন। তিনি বলছিলেন যে সরকার এবং বসুন্ধরা গ্রুপের মধ্যে কোনো আন্ডার টেবিল, অর্থাৎ তলে তলে টেবিলের নিচে দিয়া, দেখেন কত কুফা এই আলোচনা কারেন্টলি চলে গেছে। যাই হোক, আমি ভিডিওটা চালিয়ে যাচ্ছি। তো যে তাদের মধ্যে কোনো গোপন সমঝোতা হয়েছে কিনা, আর যদি সমঝোতা হয়ে না থাকে তাহলে কেন বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এরপর তিনি অর্থ পাচার এবং সম্পদের একটা অভিযোগ করেছেন। তিনি দাবি করেন বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার এবং মানুষের সম্পদ দখলে অভিযোগ রয়েছে এবং এইসব বিষয়ে বিচার কার্যকর হওয়া দরকার। আর এগুলো নিয়ে কেন এখন পর্যন্ত মানে বিচারিক নিষ্পত্তি সম্পূর্ণ হয়নি। হাসনাতের অভিযোগ বসুন্ধরা সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে সংবাদ পরিবেশন করেছে, এসব গণমাধ্যম বিরোধীদের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছে এবং ক্ষমতাসীনদের পক্ষে জনমতের কাজ করছে। হাসনাত আব্দুল্লাহ অনেকটা নতুন, বোঝা নেই তো পুরানা খেলোয়াড়, কিন্তু বোঝার কথা এই দেশে গণমাধ্যম যেই সরকার থাকে সেই সরকারের পক্ষে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে সবাই ভূমিকা নেয়, তেমনি আমাদের সাংবাদিকদের মধ্যেও এরকম একটা অবস্থান আছে। তারপরেও কিছু পত্রিকা হয়তো মানে কি বলা হয় নিরপেক্ষ সংবাদটাকে তুলে ধরার চেষ্টা করে। আর কেন গণমাধ্যম কর্মীরা পারে না? কারণ টেকনিক্যালি সাংবাদিকরা হয়রানির শিকার হয়, মিথ্যা মামলার শিকার হয়, মারধরের শিকার হয়। আওয়ামী লীগের সময়কালে এটা আমরা স্পষ্ট দেখছি, সেখান থেকে ভয় তৈরি আছে না? অবশ্যই আছে যে টেকনিক্যালি গণমাধ্যমগুলোকে কন্ট্রোলে অতীতে এটা বাংলাদেশের ইতিহাসে ছিল। সো চাইলেই যে একটা পত্রিকা স্বাধীনভাবে একটা সরকারের বিরুদ্ধে লেখবে বলবে, একটা আছে সরকার ছেড়ে দিয়ে রাখছে। যেমন আওয়ামী লীগ সরকারের সময় বিপিনুর নিয়ে আমার এখন মনে হয় বিপিনুর যে ভাষায় কথা বলতো, ওই ভাষায় কথা বলার মতো এত সাহস বিপিনুর করে পেতো। আমাদের তখন মনে হতো সরকার হয়তো বিপিনুর সাথে গোপন সেটআপ আছে যে বিপিনুর প্রতিদিন আওয়ামী লীগের গাইড যাবে, সরকার কিছু করবে না। এরকম মানুষের মধ্যে চিন্তা ছিল যে বিপিনুর আসলে কোন দলে, এত কিছু বলার পর তারা আওয়ামী লীগ ধরে না। আর ফেসবুকে কেউ একটা বঙ্গবন্ধুর স্ট্যাটাস দিলে তার গুম হয়ে যায়, মানে খুঁজে পাওয়া যায় না, এরকম তো হইতো। তো অনেক গণমাধ্যম সমালোচনা করতো যারা সরকার দিয়ে রাখে যে ডেমোক্রেসি আছে। সো হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে বসুন্ধরা গ্রুপের এখানে হয়তো ভেতরে এটা একটা ইস্যু থাকতে পারে, অথবা জুলাই আন্দোলনের পরে আমরা জানি না যে কোন গ্রুপ কি করছে, অনেক দেশে কলকারখানা কোম্পানি বন্ধ হয়ে গেছে। তো সবকিছু মিলিয়ে এই যে কাদা ছড়াছড়ি, এটা থেকে রাষ্ট্রের উপকার হচ্ছে না। আপাতত আমরা দেখছি দুইটা পক্ষ, এই দুইটা পক্ষ নিয়ে রাজনীতি হওয়ার চেষ্টা হচ্ছে। যেমন হাসনাতের বিপক্ষে এখন আমজনতার যে তারেক অবস্থান আছে, আর অনেকে আওয়াজ তোলা শুরু করেছেন, আবার অনেকে সাক্ষী দেওয়া শুরু করেছেন। সবকিছু মিলে আবার বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে মানে ব্যবস্থা নেওয়ার জন্য হাসনাত এটা উঠে পড়ে লাগছেন। তবে আপাতত যেহেতু মবের সুযোগ নেই, সেই কারণে বিষয়টা হয়তো আইনিভাবে একটা পর্যায়ে গিয়া এটা সুরাহা হবে। তো এটাই হচ্ছে মূল কাহিনী যে হুট করে বসুন্ধরা গ্রুপ তাদের যে পত্রিকাগুলো, 5টা পত্রিকা বড়মাপের টেলিভিশন আছে, তো সবগুলো একযোগে হাসনাতের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে এবং হাসনাত এবং তাদের যে এনসিপি টিম তারাও একযোগে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিয়ে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।